স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ক্ষমতার নানা স্তরে দ্বন্দ্বের নজির মিলছে, প্রায় তৈরি হচ্ছে প্রতিষ্ঠান ও সমাজের সংকট। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, কি এর সমাধান? এসব নিয়ে আজকে আলোচনা দ্বন্দ্বের 10 দিক। কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, দ্য এশিয়ান এজের সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল হাসান আছেন আমাদের সঙ্গে, এবং একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুল হাসান বুলবুল আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। আমি বুলবুল ভাই আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। আমরা দেখেছি যে ইউএনওকে হয়রানি করার জন্য আমরা দুজন জেলা প্রশাসককে আমরা একসঙ্গে প্রত্যাহার হতে দেখেছি। এতে করে জনপ্রশাসনের মধ্যে স্বস্তির বদলে অস্বস্তি সৃষ্টি হতে পারে, কেউ কেউ বলছেন। কারণ ইউএনও যেমন সরকারি কর্মকর্তা, দুজন ডিসিও সরকারি কর্মকর্তা। আপনার পর্যবেক্ষণ একটু শুনবো। না, সাধারণ সমীকরণে তো এরকম বলাই যায় যে এটি বরং ইউএনও হিসেবে এই যে তরুণ ছেলেটি নিয়ে আমরা গত কয়েকদিন ধরে কথা বলছি, তার জন্য খুব অস্বস্তিকর। তার কারণের জন্য যদি ডিসিকে প্রত্যাহার করা হয়, এটা মনে করবার কারণ নাই যে এই দুই ডিসি প্রত্যাহারের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। অত্যন্ত সঙ্গত কারণেই তার যে উপরের টায়ার প্রশাসনের মধ্যে সেই জায়গাটাতে এই ক্ষোভটি থাকবে যে এই ছেলেটির কারণের জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরকম একটা অস্বস্তিকর অবস্থায় পড়তে হলো। দৃশ্যত তো এই ছেলেটি যে বিব্রতকর অবস্থায় পড়লো, এটি তো ঊর্ধ্বতনদের দূরদৃষ্টির কারণেই বা সেন দৃষ্টির কারণেই। কারণ আমরা শুধুমাত্র ওই যে ধর্ম সম্পাদক ওবায়দুল্লাহর চেহারাটা দেখলাম, কিন্তু তার আগেই একই ঘটনাকে কগনিজেন্সে নিয়ে এই দুই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যে মামলা করলেন, এটা কিন্তু কখনো নজরে আসে নাই। ওই ধর্ম সম্পাদক আওয়ামী লীগের সে মামলা করার পরে না বিষয়টা সবার নজরে আসলো। কাজেই একটি জটিলতা তো সৃষ্টি হলো। আর একদিকে আপনি দেখবেন যে যখন এই ঘটনাটি ঘটলো, সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা জায়গার দুইটা উইং থেকে আমরা প্রতিক্রিয়া দেখলাম। একটা হলো যে পুলিশ প্রশাসন খুব দ্রুতভাবে, এবং ইন্টারেস্টিং দুইটা না আসলে তিনটা। একটা হলো পুলিশ বললো যে আমরা তাকে অপমান করি নাই, মানে মানে হাত করা নেই, এবং আমরা এটা পুলিশের প্রতি খারাপ কথা বলা হচ্ছে। পুলিশ তারপরে যেটা হলো বিচারকের যে আজকে পত্রিকায় দেখলাম, বিচারক যে নথি পাঠিয়েছেন প্রধান বিচারপতির কাছে, সেখানে উনি বলছেন যে আমি তো জামিন নামঞ্জুর করি নাই, আমি শুধুমাত্র বলেছি যে তার আরো কাগজপত্র সাবমিট করতে হবে, এটার জন্য আপনি পাশে খাস কামরায় অপেক্ষা করেন। কিন্তু এর মধ্যে জনরোষ ছিল, সেই জন্য পুলিশ তাকে বাইরে নিয়ে যাওয়ার পরে এটা কেউ ছবি তুলে দিয়ে দিয়েছে এখানে। কিন্তু আমি বলতে চাই, সেখানে ইউএনও নিজে তো একজন কর্মকর্তা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তিনি হতভম্ব হয়ে গেছেন অর্ডারটা শোনার পর। কিন্তু আজকে ওই বিচারক কিন্তু বলছেন, ওই বিচারক দুইটি কাজ করেছেন। একটা হলো তার 93,000 টাকা বকেয়া, সেটা শোধ করেছেন এই একদিনের মধ্যে। আরেকটা হচ্ছে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তাকে নামঞ্জুর করি নাই। তৃতীয় মানে এটা আপনি বলবেন কিনা যে মানে যেহেতু আপনার প্রশাসন নিয়েও কথা বলছি, বাংলাদেশের খুব বড় একটা পত্রিকায় সাংবাদিকরা লিখেছেন যে এই ঘটনার পরে পুলিশ তাকে সেই ইউএনওকে খুব শক্তভাবে ধরে বের করে নিয়ে যায়। এখন রিপোর্টার কি করে টের পড়ে যে শক্তভাবে ধরেছে, আলতো করে ধরেছে? এটাও কিন্তু মানুষ প্রশ্ন তুলতে পারে যে রিপোর্টাররা এখন কিভাবে ধরা হলো সেটাও মেজারমেন্ট করার একটা ক্ষমতা তাদের আছে। বুলবুল ওই যে ফিল্মিস্ট কায়দায় চিন্তাই ছাপা হয় না কাগজে। তো কাজে আপনার প্রশ্নটার সাথে আমি খুব সিরিয়াস একমত যে এটার মধ্যে পুলিশ প্রশাসন একটি অবস্থান নিয়েছে, দল রাজনীতি তো আছেই, এবং বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন ঢাকা থেকে প্রথম যে স্টেটমেন্টটা দিল কিন্তু পুরোটাই ইউএনওর পক্ষে। এখন এই অ্যাসোসিয়েশন তো শুধুমাত্র ইউএনওর না, এটা তো উপরের দুইজনেরও। এখন এই কবির আনোয়ার সাহেবের এই সমিতি, বিসিএস প্রশাসন সমিতি সর্বশেষ অবস্থানটা কিন্তু আমি জানি না। তাহলে পরে তাদের অবস্থান জানলে পরে হয়তো আপনার এই প্রশ্নের জবাবের কাছাকাছি আমরা আসতে পারতাম। জনাব সৈয়দ বদরুল হাসান, এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনবো। যেটি বুলবুল ভাই বলছিলেন, সেখান থেকে আমাদের গবেষকরাও একই ধরনের প্রশ্ন করছেন যে এটি একটি ত্রিমুখী প্রশাসনের, যে প্রশাসন, পুলিশ এবং বিচারকদের মধ্যে একটি দ্বন্দ্বের আভাস আমরা দেখছি কিনা। হ্যাঁ, আমি বুলবুলের সাথে একমত। তো এই যেভাবে ব্যাখ্যাটা দিলেন, একটা দ্বন্দ্বের তো আভাস পাওয়াই যায়। আপনারই এটা আপাত দৃষ্টিতে দেখা যায় একটা ছোট ঘটনা, কিছু ভদ্রলোক একটা অপরাধ করেছেন, যারা তাদেরকে ধরেছেন, মানে পুলিশ নিয়ে গেলেন। কিন্তু এখন তো যেভাবে আমরা দেখছি, যেভাবে ঘটনাটি বিস্তার লাভ করছে, আর যেভাবে আমরা লেখালেখি করছি, আবার বুলবুল যেটা বললেন যে রিপোর্টার লিখে ফেলছে যে একদম শক্ত করে ধরে নিয়ে গেল। তো এই যে পুলিশ প্রশাসন এবং বিচারক সবাই এর মধ্যে জড়িত হয়ে গেছেন। তো আমার মনে এই দ্বন্দ্বের একটা ইঙ্গিত, বড় একটা ইঙ্গিত পাওয়া যায়। এখন দেখার বিষয় হচ্ছে এটা এর থেকে বিষয়টা কিন্তু এখনো কোনো নিষ্পত্তি হয় না, কোনো শেষ হয়নি। এই লেখালেখি চলবে, কথাবার্তা চলবে। তো আমাদের যে দেখার বিষয় যে এটা কতদূর গড়ায় এবং কত দ্রুত
এটা সমাধান হয়ে যায়। বদরুল ভাই, আমি মাহফুজুল্লাহ ভাইয়ের কাছে আসার আগে বদরুল ভাই আপনার কাছে কি একটু জানতে চাইবো যে বারবার বলা হচ্ছে যে আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও বলছে যে এর উপরে ভিতরে পেছনে কে আছে তা আমাদের খুঁজে বার করতে হবে। আমরা প্রধানমন্ত্রী করতে এর উপরে ভিতরে পেছনে কে আছে সেটা খুঁজে বার করা কি এত মুশকিল যদি এরা রাজনীতিবিদরা থাকেন বা এটা বার করা হচ্ছে না কেন? ইতিমধ্যে তো পত্র-পত্রিকায় জি। ব্যাকগ্রাউন্ডটা জানি, কিন্তু আপনি তো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত ছিলেন। আমরা যেগুলি কয়েকটা মৌলিক প্রশ্ন শুনেছি, আমি জানি না সত্য মিথ্যাটা আপনার সত্য। একটি হচ্ছে যে আপনি যখন অ্যামাউন্ট উল্লেখ করে মানহানির মামলা করবেন, তাহলে ওই কিছু একটা অ্যামাউন্টটা জমা দিতে হয়। তো ইউএনএর বিরুদ্ধে মামলা হলো 5 কোটি টাকার মানহানির মামলা। তো 5 কোটি টাকার মানহানির মামলা করলে পরে যত টাকা জমা দিতে হয় সে টাকাটা জমা দেওয়া হয়েছে কিনা, আমি যতদূর আমাদের সাংবাদিকের মাধ্যমে খবর নিয়েছি সেটা জমা দেওয়া হয় নাই। তাহলে পরে এই মামলাটা চলে কিনা, মানে ছবি বিকৃতির মামলাটাও ছিল, আচ্ছা। আসলে কগনিজেন্সে ছবি বিকৃতির মামলাটা নেওয়া হয়েছিল। দ্বিতীয় যেটি হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে একটা উপজেলার প্রশাসনের ঊর্ধ্বতন একটা কর্মকর্তা, শীর্ষস্থানীয় কর্মকর্তা, তাকে গ্রেপ্তার করার বেলায় পুলিশের কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান আছে কিনা, বা বিধান বা কনভেনশন যাই থাকুক এটা আছে কিনা, সেক্ষেত্রে এটা পালিত হয়েছে কিনা। আর তার সঙ্গে যেটি হয়েছে, আপনি যেগুলি আমরা সহজে লিখতে পারি, যেমন একজন নেতার ছেলেকে বহিষ্কার করেছিলেন, কার অবৈধ স্থাপন উল্লেখ করেছিলেন, এটির জন্য ধরেন একটা এনিমিটি তো তৈরি হয়, কিন্তু এই এনিমিটির জন্যই একেবারে প্রশাসন, পুলিশ, এলাকাবাসী, উকিল সবাই মানে তার বিরুদ্ধে লেগে গেছে, এটা মনে করবার কোনো কারণ নাই। আমার ধারণা যে একটু জানাও দরকার যে বিশেষ করে তার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন ক্ষুব্ধ হলেন, শুধুমাত্র ছবি বিকৃতির কারণের জন্যই কি না, আর পিছনে আর কোন কারণ ছিল? জনাব মাহফুজুল্লাহ, আপনার মতামত। না, আপনি তো অনুষ্ঠানের নাম করেছেন দ্বন্দ্বের 10 দিক। ঠিকই আছে, কাছাকাছি প্রায়, মানে ডাবল করেছেন আর কি। এখানে তো পক্ষ একটা না, একটা পক্ষ হচ্ছে প্রশাসন, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে আইনজীবী, একটা হচ্ছে সরকার দল, আর একটা হচ্ছে নাগরিকরা, দেশের নাগরিকরা। এই হচ্ছে মোটামুটি এই পক্ষের মধ্যে আর কি। এবং আপনি যেহেতু এই প্রশাসনের এই সার্ভিসের প্রাক্তন সদস্য, সেই হিসাবে আপনি জানেন যে এক সময়ে তো আপনারা ছিলেন কিংস রিপ্রেজেন্টেটিভ জনগণের পর্যায়ে। তো সেই দিনও নাই, আর সেই প্রশাসনও নাই। প্রশাসনের সেই মর্যাদাবোধ, প্রশাসনের সেই নৈতিকতা, প্রশাসনের সেই নিয়ম কানুন কোনো কিছুই নাই। এখানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা এখন ধরেন আমি যদি আইনজীবীদের সম্পর্কে কোনো কথা এখানে বলি, বেরোনোর পর দেখা যাবে যে আমার সম্পর্কে একটা মামলা হলো। অথচ আইনজীবীদের বিরুদ্ধে কিন্তু অনেক রকমের অভিযোগ আছে। ঢাকায় একজন আইনজীবী আছে, আমি নাম বলতে চাই না, তিনি যে কোনো ঘটনায় যে কোনো লোকের সম্পর্কেই, মানে তিনি যেই দল করেন, বিরোধী দলের যে কোনো লোকের সম্পর্কে উনি মামলা করে দেন। ওনাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে ভাই আপনি এই কাজটা কেন করেন, কিছুতেই হয় না, শেষ পর্যন্ত এই মামলা উনি করেন বিখ্যাত হওয়ার জন্য, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তার নজরে পড়বার জন্য। এটা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আমাদের একটা খুব বড়, আমার কাছে সবসময় মনে হয় যে যেই বিচারক এই সিদ্ধান্তটা দিয়েছেন, এবং তিনি যে 93,000 টাকা সার্কিট হাউসে ভাড়া বাকি রেখেছিলেন, এটা কোন নৈতিকতার বিচারে? একজন বিচারকের তো একটা নৈতিকতা থাকবে। তারপরে উনি ওনার নিজেকে ডিফেন্ড করবার জন্যে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন। তার তো বিচারপতি হিসেবে থাকারও কোনো নৈতিক অধিকার নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জন্য আমার শাস্তি হতে পারে এই মন্তব্যের জন্য, কিন্তু তার বিচারপতি হিসেবে থাকা, কারণ তিনি সরকারি সম্পত্তি ভোগ করবেন, সরকারি সম্পত্তির জন্য নির্ধারিত যে ফি আছে সেটা দেবেন না। এটা কি আমার পক্ষে করা সম্ভব? আমার পক্ষে তো করা সম্ভব না। উনিও নাগরিক, আমিও নাগরিক। শুধু ওনার শরীরে বিচারকের একটা পোশাক আছে বলে তিনি এটা করতে পারবেন, এটা তো হতে পারে না। মাহফুজুল্লাহ ভাই, এরকম একটা বেনিফিট ডাউট কি আছে? তিনি কি ভেবেছিলেন যে এই টাকাটা তিনি দিবেন না, তার অফিস থেকে না, দেওয়া হবে? এগুলো কোনো বেনিফিট অফিস দেয় না, এগুলো আপনি খুব ভালো করে জানেন। দেখেন এই তর্ক বললে আমি বেনিফিট অফ ডাউটের জায়গা আছে কিনা সেটা জানতে চাই। আমি তাহলে সার্কিট হাউসের ওই রুলস নিয়ে আসতে হবে এখানে। আপনি এগুলো আপনি জানেন খুব ভালো করে। সব ব্যক্তিগত কারণে থাকা যায় না, প্রাইভেট আজকাল তো প্রাইভেট নাগরিকদেরকে এলাও করেন, কিন্তু প্রাইভেট নাগরিকদের বাইরে অন্য স্টেশনে হ্যাঁ না, আমি বলছি আজকাল প্রাইভেট নাগরিকদেরকেও থাকতে দেয়, এবং তাদের একটু পয়সা বেশি দিতে হয়, পয়সা বেশি দেয়। কিন্তু দীর্ঘদিন যখন আপনি থাকেন তখন এটা একটা অন্য রকমের 400 টাকার মধ্যে চলে যায়। আচ্ছা, তারপর এখন আসেন এই যে যেই 2 জেলা প্রশাসক, তাদেরও কি বিচার বুদ্ধি লোপ পেয়েছিল? বিচার বুদ্ধি লোপ পাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। কারণ যে ছবিটা পত্রিকায় ছাপা হয়েছে কার্ডের, সেখানে কি এটা একটা বাচ্চার আঁকা ছবি? এটা কি কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ বলবেন যে এই নেতার ছবিকে বিকৃত করা হয়েছে? কারণ ওই বয়সের একটা শিল্পী এর চেয়ে উন্নত মানের, তো সে তো জয়নুল আবেদিন বা কামরুল হাসান না যে এর চেয়ে উন্নত মানের আপনার একটা সে ছবি তৈরি করবে। আমি তো মনে করি যে সে যে ছবিটা এঁকেছে এইটা অরিজিনাল ছবির অনেক কাছাকাছি, এবং সে যেভাবে ভিজুয়ালাইজ করেছে
এখানে বিকৃতির বিষয়টা কোত্থেকে আসলো, বা এটা কি পেছনের দিকে ছাপা হয়েছে বলে সে কারণে, তো এটা যুক্তি হতে পারে না। এটা কোনো আপনার বিজয় দিবসের অনুষ্ঠানে কার্ডে কোন জায়গায় ছবিটা গেছে এটার জন্য আপনি প্রয়োজনে আপনার যে উপজেলা আপনার যে নির্বাহী কর্মকর্তা আছে তাকে ডেকে আপনি ভর্ৎসনা করতে পারতেন, তাকে বলতে পারতেন যে জিনিসটা তোমার ঠিক হয়নি, এটা সঠিক হয়নি, বা সরকারি যে ইয়ে আছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে সেখানেও এটা ইয়ে হয়নি। তো সেইটা না করে তারা তাদের সঙ্গে দ্বন্দ্বটা কিসে, তার মানে কি, তার মানে প্রশাসনের অভ্যন্তরেও একটা দ্বন্দ্ব চলছে। যারা প্রশাসনের সাব অল্টার্ন মানে নিম্নবর্গের লোক, যেহেতু ইউএনও হচ্ছে এন্ট্রি পয়েন্ট, নিম্নবর্গের যারা তাদের বিরুদ্ধে উচ্চবর্গের যারা, তারা এক ধরনের একটা অবস্থানে আছেন। আবার প্রশাসনের এই দ্বন্দ্বের বাইরে আরেকটা দ্বন্দ্ব আছে। প্রশাসনের লোকেরা গত কয়েক বছরে আপনি দেখেছেন ইউএনও চড় খেয়েছে, ইউএনওকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে, নানান রকমের জিনিস, এমনকি কোথাও কোথাও দুই একজন ডিসির উপরেও মানে ইয়ে করা হয়েছে। এখন এটার হয় কি, রাজনৈতিক দল যখন আইনটা নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতাতে ভুগতে থাকে, তিনি যেহেতু আইনজীবী সমিতির সভাপতি, যেহেতু ওখানকার ধর্ম বিষয়ক সম্পাদক, এখন আপনি তাকে শুধু সাসপেন্ড করে দিলেন, সাসপেনশনই কি যথেষ্ট শাস্তি? কারণ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই ক্রাইসিসটা তো আলটিমেটলি গিয়ে কিন্তু দায় দায়িত্ব পড়ে, সবসময় আমরা দেখেছি যিনি দেশের প্রধান নির্বাহী তার উপরে সমস্ত সমস্যা কিছু। আর এখানে আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, এই যে তারিক হাসান তিনি যে অপমানিত হয়েছেন, তো সেই অপমানটা মানুষ অনেক কিছু ভুলে যায়, মানুষ মৃত্যু ভুলে যায়, সবকিছু ভুলে যায়, মানুষ কিন্তু অপমান ভুলে না। তার অপমান ভুলে না। এখন এই অপমান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো আমরা উই ডু নট নো, আমি জানি না সেটা এই অপমান কোথায় দাঁড়াবে। আচ্ছা শেষ করি, আমি ফেসবুকে দেখলাম একটা খুব মজার, সেটা হচ্ছে আমাদের পক্ষে আর কি, সাংবাদিকদের পক্ষে একজন লিখেছেন যে সাংবাদিকরা তার পক্ষে যেভাবে দাঁড়িয়েছে, যদি সাংবাদিকরা এরকম বিপদে পড়ে তখন তাদের পক্ষে প্রশাসন এরকম ভাবে দাঁড়াবে কিনা তাদের পক্ষে। নিশ্চয়ই দাঁড়াবে না, আমি এ ব্যাপারে নিশ্চিত দাঁড়াবে না। তার পক্ষে কিন্তু কোনো আইনজীবী দাঁড়ায় না, সাংবাদিকরা দাঁড়িয়েছে, মিডিয়া না, মিডিয়া তো দাঁড়িয়েছে, তার আইনজীবীরা উল্লাস করেছেন যে আইনজীবীদের উল্লাস। কিন্তু একজন মানে ইউএনও তিনি আদালতে একজন আইনজীবী তার পক্ষে দাঁড়াবেন না, আমাদের আইনজীবী সমিতির জুরিসপ্রুডেন্স কি বলে আমি জানি না, যে মানে একটা ফাঁসির আসামিকেও তো আইনজীবী। আমরা তো আসলে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি এখন সমস্ত জিনিসকে এক ধরনের মানে বিভাজনের মধ্য দিয়ে, এখন তিনি যে কোনো মত পথের হতে পারেন। আইনজীবীর কাজ কি? আইনজীবীর কাজ তো এই ক্ষেত্রে তো কোনো, উনি তো এমন না যে আওয়ামী আইনজীবী মামলা করেছেন আর উনি বিএনপির পক্ষের লোক, তা তো না, উনি প্রশাসনের লোক। আইনজীবীদের ওই যেহেতু ক্ষমতাসীন দল, এখন উনি আইনজীবী সমিতির সভাপতি, কাজে আরেকজন যদি তার বিরুদ্ধে দাঁড়ায় তিনি সেটা ইয়ে হবেন। এইখানে এই মানসিকতাটাই তো আর ক্ষতিগ্রস্ত, মানে মানসিকতা এক ধরনের। বুলবুল ভাই, আপনারা আজকে আসবেন বলে আমরা একটা মানে সামাজিক গণমাধ্যমে আপনাদের কাছে অনেকে প্রশ্ন রেখেছেন যে 7টি কলেজ যাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল এই বছরের 16 জানুয়ারি, তাদের পরীক্ষা কবে হবে, রুটিন কবে দেওয়া হবে, একাডেমিক কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে, সেইটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোনো সিদ্ধান্ত নেয়নি যতদিন পর্যন্ত তারা আন্দোলন করলো না। আমাদের এই সমালোচনা মুখে তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা কি তাদের কথা মনে রেখেছিলাম কিনা। আমাদের কাছে তারা অনেকবার এসেছিলেন, বিভিন্ন গণমাধ্যমের কাছে, তারা আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি, সেই জন্যই তারা রাস্তায় নেমেছিলেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বুলবুল ভাই, আপনি আমাদের একটু বলবেন কি যে এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? সিদ্দিকুরের চোখের অবস্থা নিয়ে আমরা নিশ্চয়ই আলাদা করে কথা বলবো, কিন্তু দুটি প্রধান বিশ্ববিদ্যালয় যে তাদের কথা ভুলে গেল, সেটি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভুলে গেল, আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুলে নাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বুলবুল ভাই, আমরা আসলে ভুলেছিলাম 7টি কলেজ এবং 7টি প্রধান কলেজ, আপনি জানেন এর মধ্যে ঢাকা কলেজ আছে, ইডেন কলেজ আছে, বদরুল আছে, তিতুমিরের মতো নামকরা এবং ঐতিহ্যবাহী কলেজগুলি রয়েছে, কিন্তু তাদের কথা আমরা ভুলেছিলাম কিনা? আমরা ভুলেছিলাম মানে এটি মানে যেভাবে হস্তান্তরটা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর ফলে কোনো প্রতিক্রিয়া হবে এটা হয়তো আমরা ফোর্সি করতে পারি না। সাংবাদিক হিসেবে এটা আমাদের মানে অদূরদর্শিতা হতে পারে, আমাদের অক্ষমতা থাকতে পারে, এটা হতে পারতো আমাদের শিক্ষাবিদ, যে কারণ এটা এমন কোনো বড় ঘটনা ঘটে নাই যে মানে সাংবাদিকতায় প্রতিদিনকার আমাদের যে প্রায়োরিটি ঠিক করি আমরা, সেই প্রায়োরিটির সঙ্গে যদি আমরা মিলাই, অবশ্যই বড় ঘটনা, কিন্তু ওই রাজনৈতিক প্রায়োরিটির সঙ্গে এই প্রায়োরিটিটা মিলে নাই। এখন আমাদের যারা শিক্ষাবিদ করেন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিক ছিলেন, তারা হয়তো এটা খেয়াল করতে পারতেন যে এই 7টা কলেজ অধিভুক্ত হওয়ার ফলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিরকম, অথবা আমরা নিউজ এডিটর হিসেবে আমরা যারা কাজ করি তারা হয়তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে করেসপন্ডেন্ট তাদেরকে একটু সেন্সিটাইজ করতে পারতাম যে এই 7টা কলেজ যাওয়ার ফলে কি দাঁড়ালো বিষয়টা, এটা আমরা করি না। এটা সাংবাদিকদের দিক থেকে আমি মানে একেবারে নিঃসঙ্গ চিনতে বলতে পারি যে আমাদের এই প্রায়োরিটিটা বোঝার ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল। কিন্তু যখন ঘটনাটি ঘটলো তখনও কিন্তু আমরা মানে বিক্ষোভটা নিউজটা করলাম, কিন্তু আজকে পর্যন্ত যদি আপনি দেখেন তখন পর্যন্ত কিন্তু আমরা জটিলতাটা কোন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় একরকম ভাষ্য দিচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় একরকম ভাষ্য দিচ্ছে। তো এখন আসল সত্যটা কি এটা আমরা বের করতে পারলাম না। আমরা শুধুমাত্র নৈতিক জায়গাটাকে সমর্থন করলাম যে একদল ছেড়ে ছাত্ররা সারা জীবন পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করে, ছাত্ররা সারা জীবন মানে ফলাফল দ্রুত দেওয়ার জন্য আন্দোলন করে, কিন্তু ছাত্ররা পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন করছে। এটি আমার ধারণা যে আমাদের সাংবাদিকতার যে একটা মানে সাধারণ ত্রুটি, যে ইতিবাচক জায়গাগুলির দিকে আমাদের নজর কম থাকে, আমার ধারণা এই দায় বোধে আমাদের গ্রহণ করতে হবে, কারণ এটা আমাদের উচিত ছিল। এবং আমি তো মনে করি যে এখন আপনি যখন প্রশ্নটা করলেন যে এই যে 7টি কলেজ, কারণ কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেছেন যে আমরা যদি কালকে থেকেও এদের পরীক্ষার ডেট নেওয়া শুরু করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কয়েক বছরের পরে যানজটের অবসান, সেশন জটের অবসান ঘটিয়ে যে জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পেরেছে, এই 7টি কলেজকে ওই জায়গায় আনতে গেলে বেশ সময় লাগবে। তো এটিও একটা রিপোর্ট হওয়া দরকার যে আসলে কিন্তু বুলবুল ভাই এই বিষয়টির সঙ্গে আমি একটু জড়িত ছিলাম বলে আমি একদম জানি যে কলেজগুলি নেওয়ার ক্ষেত্রে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহী সবচেয়ে বেশি ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে তাদেরকে ছাড়ার ব্যাপারে রিল্যাক্টেন্ট ছিল। এবং সেটি এই পর্যায়ে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রায় তিনি বলেছেন যে তিনি আসলে সিদ্দিকুরকে দেখতে যাননি, কারণ কেউ যদি মনে করেন ওই কলেজগুলি নিয়ে তার এখনো আগ্রহ রয়েছে। আমাকে কালকে তিনি বলেছেন। না, আমি পাল্টা প্রশ্ন যদি জিজ্ঞেস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টি কলেজ নিয়ে নেওয়ার আগ্রহের কি কারণ থাকবে, মানে কেন তারা নিতে চাইবে? আমি আগ্রহের কারণটি বললে সেটি নিশ্চয়ই নিয়ে আরেকটা কথা হবে। আমি শুধু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে একটু কোট করি আপনার জন্য। সংকট সম্পর্কে তিনি সাংবাদিক বলেন কলেজগুলি নেওয়ার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আগ্রহ ছিল, এই জন্য আমরা প্রথমে 7টি কলেজ তাদের দিয়েছি। উপাচার্য বলেছিলেন, আসলে ওটা মিটিং মিনিটস হয়েছিল, তিনি সব ব্যবস্থা করতে পারবেন। ওটা 16 তারিখের মিটিং মিনিটস। ব্যবস্থা তো করতেই পারবেন, ব্যবস্থা করতেও হবেও যখন নিয়েছে, কিন্তু ব্যবস্থাটা হয়তো যে সময়টাতে আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হয় নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার আগে তো বাংলাদেশের সমস্ত কলেজগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছিল, কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেকানিজম নাই বা তারা করতে পারবে না এটা আমি মনে করি না। কিন্তু আমার ধারণা যে এই অন্য কলেজগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকলো, এই 7টি কেন, আর 7টি না কেন, এই বিষয়গুলো আমার অনেক কিছু জানার প্রথম পর্যায়ে এই 7টিকে দেওয়া ছিল, ধীরে ধীরে সবগুলিকে দেওয়া হবে সেটি বলা হয়েছিল আর কি। সৈয়দ বদরুল হাসান, আমি মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে এবং আপনাদের কাছে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন আরেকটি করতে চাই যে কোনো ধরনের বড় অঘটন বা সংঘর্ষের মধ্যে দিয়ে ছাড়া মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার কোনো উপায় রয়েছে কিনা, এই প্রশ্নটি করেছেন আপনারা। সেটি তো একটা দুঃখের বিষয়, লজ্জারও বিষয় যে আমরা যে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, ঘটে যাচ্ছে বা ঘটবে, আমরা কিন্তু গুরুত্ব দেই না। এই যে এই ছেলেপেলেগুলি এসেছিল, বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছে, আমরা কোনো গুরুত্ব দিই না। অতীতে এইভাবে ঘটেছে। আর সমস্যাটা হচ্ছে যে আমরা এমন একটা পর্যায়ে আছি বর্তমানে দেশে, সবকিছু কিন্তু আমরা যদি সাংবাদিকদের কথা বলি, মিডিয়ার কথা বলি, সব কিন্তু আমরা ওই রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক দল কি করছে, নির্বাচন কমিশন কি করছে, নির্বাচন হবে কিনা। কিন্তু এই যে এর চাইতে যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, শিক্ষা ব্যাপার, সামাজিক আরো কতগুলি ব্যাপার আছে, এগুলো কিন্তু আমরা কখনো একটা খুব একটা গুরুত্বপূর্ণ দেই না। তো আপনি যেটা বললেন, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা যাই, কিন্তু এটা পরিবর্তন তো আমাদের যে সাংবাদিকতা যে একটা ব্যর্থতা, যে আমরা কতগুলি বিশেষ বিষয় নিয়ে আলাপ আলোচনা করি সবসময়, কিন্তু এই ঘটনাগুলো আরো যেমন কতগুলো ঘটনা হয়ে থাকে আমরা দেখি না বা দেখতে চাই না। তো এই যে প্রশাসনের কথা বললেন, দ্বন্দ্বের কথা, ছাত্রদের এই যে ছাত্রগুলি আঘাতপ্রাপ্ত হলো, এগুলো তো আমাদের এখন আমার একটা সময় এসে এটা যে আমাদের সাংবাদিক জগতের জন্য একটা লেসন হয়ে যাবে, একটা বড় ধরনের উদাহরণ থাকবে যে ভবিষ্যতে যাতে আমরা আরো বেশি সতর্ক থাকি এইসব বিষয়। মফিজুল ভাই, আপনি কি মনে করেন আসলে কি মিডিয়ার পক্ষে মনোযোগ দেওয়া সম্ভব বড় ধরনের কোনো অঘটন না ঘটতে থাকলে? আচ্ছা, ওই প্রশ্নটার জবাব দেওয়ার আগে ছোট্টভাবে দুইটা কথা যোগ করতে চাই বুলবুলের কথার সঙ্গে। ওই যে বিভিন্ন আরো অন্যান্য কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা, এইটা একটা আমার কাছে মনে হয় এক ধরনের পাগলামি সিদ্ধান্ত। এই কারণে একসময় সকল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করেন যে ঋত সাম্রাজ্য পুনরুদ্ধার করব, এটা সম্ভব না। তখন যে ছাত্র সংখ্যা ছিল, যে ক্ষমতা ছিল, আজকে সেটা তো অকল্পনীয়।
এটা হচ্ছে আপনি অনুমতি দিলে শুধু সেই সময়কার 2টা মিটিং মিনিটস আমি বলি। প্রধানত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বড় সেশন জটের একটা সংকটে পড়েছিল, অনেকগুলি বিশ্ববিদ্যালয় কলেজ অনেক ছাত্রছাত্রী নিয়ে তারা একটা হিমশিম খাচ্ছিল, প্লাস প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণেও তারা অনেক কিছু করতে পারছিল না বলে এই কলেজগুলি থেকে একটা প্রস্তাব গিয়েছিল। আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে, এই গ্যারান্টি দিতে পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র ফাঁস হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে অনিয়মের কাহিনী কাগজে ছাপা হয়নি, কাজে ওগুলি হচ্ছে আমাদের অজুহাত। আর দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে গত কয়েক বছরে আমি দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ক্রমান্বয়ে এর মান বললে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা একটা অবনতি ঘটছে। সেখানে কিন্তু মিডিয়া প্রায় নির্বাক বললেই চলে, কারণ মিডিয়ার একটা নিজস্ব এজেন্ডা আছে। আপনি যেটা বললেন যে বড় ঘটনা না ঘটলে, এখন প্রতিদিন এত ঘটনা ঘটে, এত অসংখ্য ঘটনা ঘটে। এখন মিডিয়ার যে স্পেস, আপনি টেলিভিশনই বলেন আর নিউজ প্রিন্টই বলেন, মানে আপনার প্রিন্ট মিডিয়াই বলেন, এই স্পেসের মধ্যে তো এতগুলো ঘটনা তার পক্ষে অ্যাকোমোডেট করা সম্ভব না, বড় ঘটনা না হলে। কারণ মিডিয়া তার যে নিজস্ব এজেন্ডা দিয়ে চলে, তো সেই এজেন্ডা ফিক্সও করে, আবার এজেন্ডা অনুযায়ীও সে চলে। আর সেই সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, এইটা যদি এত দুঃখজনক না হতো, মানে সিদ্দিকুরের দৃষ্টিশক্তি যদি নষ্ট না হতো, তাহলেও এটা মিডিয়াতে এত বড়ভাবে আসতো কিনা। আমি একমত, আসতো না। আমার নিজের ব্যক্তিগত যতক্ষণ পর্যন্ত বুলবুল ভাই এটা ভালো বলতেন, বুলবুলের নিউজ রুমে যতক্ষণ পর্যন্ত সিদ্দিকুরের এই সংকটাপন্ন অবস্থা না গেল, ততক্ষণ পর্যন্ত আমরা এটা আসলে গুরুত্ব দেই না। যেমন ধরুন যে গার্হস্থ্য অর্থনীতি কলেজটা নিয়ে যখন এটা ট্রাফিক জ্যামে ঢাকা শহর অচল হয়ে পড়ে, ওই নিউ মার্কেট এলাকা বন্ধ করার ফলে, তখন এটা বড় নিউজ হয়। কিন্তু এটা আমি মনে করি যে এটা কোনো যুক্তি না আমাদের। এটা আমি মনে করি যে আমাদের সাংবাদিকতার নিজের দিকেও তাকানো দরকার, যে এই ধরনের সামাজিক এজেন্ডাগুলি থেকে আমরা অ্যাড্রেস কেন করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটা টেলিভিশনের প্রত্যেকটা পত্রিকার রিপোর্টাররা আছে, তারাই বা কেন আমাদের সেন্সিটাইজ করলো না সাংবাদিক হিসেবে? আমরাই কেন বা এই যে প্রশ্নগুলো আমরা এখন করলাম, যে এতগুলি কলেজ চলে গেল, এই 7টা কলেজ কেন আসলো, শিক্ষামন্ত্রীর একটা লাইন তো আমাকে সন্তুষ্ট করতে পারলো না। এই কয়টা কলেজকেই কেন আমরা চুজ করলাম? আর আলটিমেটলি যেটা মাহফুজ ভাই বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার সমস্ত কলেজকে ফেরত চায়, আবার ফেরত চাইলে আগে কি করতে? ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এক্সটার্নাল হিসেবে এদের পরীক্ষা নিতে যেত, এবার আর হয়তো পরীক্ষা এছাড়া তো খুব বেশি ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুধুমাত্র এই সাধারণ শিক্ষা না, আপনি সমস্ত মেডিকেল কলেজগুলি তাদের সঙ্গে আছে, মেডিকেল কলেজগুলি কিন্তু এখনো আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় সব জায়গায় মেডিকেল বিশ্ববিদ্যালয় হয় নাই। এখন যেমন এই যে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তারা বলতে চাচ্ছে যে সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের যেসব প্রতিষ্ঠান আছে সবগুলি তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ধারণা তাদের এই সক্ষমতাটাও যাচাই করা দরকার, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্রের যে অবস্থা, মানে আর তার সঙ্গে এই সবগুলি যোগ করা, এই জায়গাটাতে আমি মনে করি যে মিডিয়ার তো আমাদের নানা ধরনের দুর্বলতা আছে। এটাও একটা আমাদের আই ওপেনার হতে পারে যে আমরা এই ইস্যুগুলিকে কেন অ্যাড্রেস করি না। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর বদরুল ভাই আপনার কাছে যখন ফিরবো, আপনাকে আমি সিদ্দিকুরের ঘটনাটা একটু মনে করিয়ে দিতে চাই যে এখন পুলিশ বলছেন যে তারা মর্মাহত, প্রধানমন্ত্রী বলছেন যে তাকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু এত পয়েন্ট ব্ল্যাঙ্ক জায়গা থেকে আসলে টিয়ার সেল ফায়ার করা হয়েছিল, আমরা সেটি জানি, সেটির কারণ কি? এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এর চেয়েও না, মানে আমি বলবো যে এরকমই একটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আজকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমাদেরকে বলছিলেন 1200 নাম না ছাড়া শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটির মানে নিয়ে কি করা যাবে? আমরা ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বদরুল ভাই, আমাদের জানতে হচ্ছে যে পুলিশ 1200 অজানা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে, এক, আর হচ্ছে যে সিদ্দিকুরকে কেউ কেউ বলছেন যে পুলিশ হয়তো আরেকটু সতর্ক হলে সিদ্দিকুরের এই পরিণতি হতো না। তা তো অবশ্যই, পুলিশ তো আরো বেশি এই ধরনের পরিস্থিতিতে আমরা সবসময় আশা করি যে পুলিশ বেশি সতর্ক হবে, যত কম আঘাত করতে পারবে, যত কম তারা কাজ করতে পারবে, ওই কাজের মাধ্যমে তাদের অপারেশনের মাধ্যমে করতে পারে। কিন্তু এখানে তো আমাদের দেশে প্রায় সবসময় দেখা যায় যখনই পুলিশ কোনো এই ধরনের অভিযানে যায় তখন তারা সতর্ক থাকে না, যার ফলে অনেক সময় দেখা গেছে যে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। তারপর এই যে 1200 মামলা করা হলো, 1200 ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হলো, এটাও তো এটা সবসময় প্রায় ক্ষেত্রেই দেখছি আমরা, কোনো কিছু ঘটলে খুব কারোই তো বোধহয় 400 বেশি না। তো এই 1200 লোক কারা, এখন তার এই হিসেবটা তারা কিভাবে নিল? নাম তো দিতেই পারে না, কিন্তু এরা কারা, কিভাবে করলো এটা? তারপর যেটা হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে যে আলাপ করছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে, এই ধরনের ঘটনা বা দুর্ঘটনার পরে সাধারণত দেখা যায় যে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি, প্রেস স্টেটমেন্ট আসে বা একটা ব্যাখ্যা আসে, সেটা আমরা দেখিনি। তারপরে যেমন আইজি যেতে দেখিনি। হ্যাঁ, ডিএমপি কমিশনার, আমরা পুলিশের পুলিশ অফিসার অনেক বক্তব্য শুনছি, কিন্তু যাদের কাছ থেকে আমরা আশা করি সেই উচ্চ পর্যায়ে যেটা নিয়ম, সেখান থেকে আমরা পাচ্ছি না। তারপর যে এই যে ব্যাখ্যাগুলো একটার পর একটা ব্যাখ্যা দিয়ে যায়, প্রথম বলা হলো যে ফুলের টব ছুঁড়ে মেরেছে। ফুলের টবের যে ওজন, এটা তো দেখতে হবে কয়টা ফুলের টব, এই ফুলের টব কি সব কি ওই সিদ্দিকের চোখেই পড়লো নাকি? তো এই যে ব্যাখ্যাগুলো, তার তো সর্বশেষ যেটা বলবো যে আমাদের দেশে একটা নিয়মে পরিণত হয়েছে। আগেও দেখেছি যে কোনো সিদ্ধান্ত নিতে হলে কোনো মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা করা হচ্ছে। তো এই যে এখন প্রধানমন্ত্রী তিনি হস্তক্ষেপ করেছেন, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন স্বাভাবিকভাবেই। এখন তিনি ক্ষোভ প্রকাশ করার আগে তো এই ব্যাপারগুলো দেখার কথা ছিল। মহসিন ভাই, আপনি কি মনে করছেন যে দেখেন, পুলিশ সম্পর্কে তো আলোচনা করা বিপজ্জনকও আবার প্রয়োজনও। কারণ আমাদের এখানে পুলিশের আসলে যেই অবস্থাটা হয়েছে, এইটা যদি সংশোধন করা না যায় তাহলে কিন্তু নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে এবং আমাদের দর্শকরা অনেকে দেখেছেন, এই যে কদিন আগে G20 কনফারেন্স হলো আপনার জার্মানিতে, এবং সেখানে যে বিক্ষোভটা হলো, সেখানে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছিলেন তাদের কারো জীবনের দাম তো আমাদের চেয়ে বেশি না এবং গুরুত্ব আমাদের চেয়ে কম না। তাদের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ কোন পর্যায়ে গেছে? তারা গাড়িতে আগুন পর্যন্ত দিয়েছে, পুলিশ সেখানে জল কামান পর্যন্ত গেছে। তো আমাদের এখানে পুলিশ কথা কথা গুলি করবে, সেটা রাবার বুলেটই হোক, রাবার বুলেটও কিন্তু ক্যান বি ডেঞ্জারাস, আপনি রাবার বুলেটই হোক অন্য হোক গুলি করবে, এইটা তো ঠিক না। পুলিশের তো প্রাথমিক কাজ তো হচ্ছে এটাকে ঠেকানো, এটাকে গুলিয়ে দেন। 2 নম্বর হচ্ছে ওই যে 1200 ব্যক্তির বিরুদ্ধে, এটা আপনি জানেন, আমি জানি, দেশের মানুষ সবাই জানে, ঘটনা ঘটলে 1500 অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে 500, এটার সম্পর্কে সবাই অভিযোগ করে যে এটা পুলিশের একটা বাণিজ্যের এটার অজুহাত, মানে অভিযোগ আছে পুলিশ সম্পর্কে। সেই জন্য আমার মনে হয় যে এখন আসলে সময় এসছে পুলিশ সম্পর্কে চিন্তা ভাবনা করবার সরকারের, যে পুলিশের এই আচরণটা আসলে কতখানি গ্রহণযোগ্য, পুলিশ যেভাবে আচরণ করে। হ্যাঁ, পুলিশকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রতিকূল অবস্থায় কাজ করতে হলেই আপনাকে এটা করতে হবে সেটা না। এবং অন্যদিকে এই যে সিদ্দিকুরের চোখ নষ্ট হলো, এর মতো বেদনাদায়ক বিষয় তো আর কিছু নাই। কারণ একজন মানুষের জীবনে হাত হারানো অনেক সহজ ব্যাপার, হাত হারালেও তার জীবন এত অর্থহীন হয়ে যায় না, চোখ হারালে যেভাবে অর্থহীন হয়, সেটা দায়িত্ব কি ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে? ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কিন্তু এখানে দায়িত্ব আছে, কারণ তাদেরও ব্যর্থতা আছে। কারণ তারা যদি ওই কাজটা করতেন সময় মতো, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাহলে তো এই পরিণতি হতো না, তাদেরকে রাস্তায় নামতে হতো না, আন্দোলন করতে হতো না। তো এই সমস্ত দায়িত্ব শুধু পুলিশের উপরে চাপালেও হবে না, আবার অন্যদেরকে দায় মুক্তি দিলেও কিন্তু এটার হবে না, সমাধান হবে না। বুলবুল ভাই কি মনে করছেন? আমি মনে করি যে এই যে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, অজ্ঞাতনামাদের উপরে মামলা, তারপরে পুলিশি অ্যাকশন সেই দিন, তারপরে পুলিশ কমিশনারের যে বক্তব্য, সবগুলি সম্পর্কে আমি যেটি মনে করি যে আমাদের বিষয়গুলিকে যার যার অবস্থান থেকে দেখার বিষয়। এটা একটি, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটা সমস্যা হচ্ছে, ছাত্ররা মাঠে নেমেছে, এই ছাত্ররা কতটা ভায়োলেন্ট ছিল, যেভাবে যে প্রক্রিয়ায় পুলিশ সেখানে মুভ করেছে, আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি। আমার তো ধারণা যে পুলিশের মধ্যেও একটা নিজেদের মধ্যে আলোচনা করা দরকার যে এইরকম একটা বিক্ষোভ নিয়ন্ত্রণ করবার জন্য তাদের কি কি করা দরকার। নিশ্চয়ই পুলিশের অনেক প্রশিক্ষণ হয়, আজকাল প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশে বিদেশে যান। আমরা তো পৃথিবীর অন্য যে G20 সামিটের কথা তো বলা হলো, হামবুর্গে আমরা দেখেছি, পৃথিবীর অন্যান্য অনেক দেশ, আপনি ট্রাম্প বিরোধী যে বিশাল নারী বিক্ষোভ হলো, সেখানে কয়জনকে খুন করা হয়েছে, কয়জনের উপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। তারপর আমি আমার ফেসবুকে সেদিন বলেছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে একটা ধারণা ছিল যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারাই হন তারা কিরকম যেন একটু উত্তেজনার মধ্যে থাকেন সবসময়। সেই তুলনায় এই স্বরাষ্ট্রমন্ত্রী অনেকটা শান্ত, ধীর এবং ভদ্র স্থিতিধীরমান। আমি জানি না উনি দেশে আছেন কিনা, কারণ গত এই ঘটনার পর থেকে তার কোনো অবস্থান দেখছি না। আমি তো প্রত্যাশা করেছিলাম তিনি দেশে থাকলে পরে আমি প্রত্যাশা করেছিলাম যে তার হাসপাতালে যাওয়া উচিত ছিল। ওবায়দুল কাদের সাহেব গেছেন। আপনি দেখেন আমাদের এক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন উই আর লুকিং ফর শত্রুজ, আরেক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পিলার ধরে টানাটানির কারণের জন্য রানা প্লাজা, ভয়ঙ্কর সব কথাবার্তা। আর পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারও বললেন যে ফুলের টবের কারণেই, ছুড়ে মারার কারণেই সিদ্দিকের চোখ নষ্ট হলো। তো এটি ধরেন মানে, এবং এর খুব নির্দয় মন্তব্য, আনকাইন্ড মন্তব্য, এটা আমি যেটা মনে করি দায়িত্বশীল জায়গার থেকে।
এই জায়গাগুলি থেকে আমি রাষ্ট্রের চেহারাও যেমন মানবিক চাই, পুলিশের চেহারাও, সেমিনার যখন হয়, আলোচনা যখন হয়, তখন আমরা কথা শুনি, ওয়াজ মাহফিল যথেষ্ট শুনি, কিন্তু আসর তো মুসল্লিদের উপর দেখি না কিছু। মুসলিমদের উপর আসর আমরা খুব কারণ এই ধরনের মন্তব্য তো আসলে আদৌ কোনো প্রয়োজন নেই। এবং সেটি একদমই অপ্রয়োজনীয়। হ্যাঁ, না, আর এই যে- বললেই হতো যে এটা ঘটনা ঘটেছে পরে, এবং কিন্তু এই যে সেটা মানে- তদন্ত করে দেখা হবে এবং সেটা ইয়ে করা হবে। মহাজুল, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন আমরা দেখেছি যে খোদ প্রধানমন্ত্রীও বলেছেন ওবায়দুল্লাহ সাজু, আমরা আবার পুরনো প্রসঙ্গে ফিরে আসি যে বরগুনার ইউনো, সদরের ইউনোকে, সেই ওবায়দুল্লাহ সাজু প্রসঙ্গে বলেছেন তিনি কে এবং তিনি আর দলের কোন লাভ করলেন, মানে এবং অনুপ্রবেশকারী বলা হচ্ছে তাকে। রাজনীতিতে এই অনুপ্রবেশকারী ধারণাটি সম্পর্কে একটু আপনাদের মতামত শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মাহফুজুল্লাহ ভাই, এই দলে অনুপ্রবেশকারী, কারণ হচ্ছে যে দল ভারী করার সুযোগ দুটি বড় গোষ্ঠী দল নিচ্ছে, এর মধ্যে থেকে সুবিধাবাদীরা ঢুকছে বলে দল বলছে বা দাবি করছে। শুনেন, অনুপ্রবেশকারী, তারপরে জঙ্গি, এগুলি কতগুলো ক্যাচওয়ার্ড বা বাজওয়ার্ড একসঙ্গে হয়ে গেছে, এবং আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই বলে যে এটা অনুপ্রবেশকারীর কাজ। তাদের জেনুইন যারা বা শুরু থেকে যারা আওয়ামী লীগ করে, তারা যে দুষ্কর্ম করতে পারে এটা আওয়ামী লীগের নেতৃত্ব মানতে চান না। অবশ্য ভাগ্য ভালো যে কিছুদিন আগে আপনার ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছেন যে কাউয়া ঢুকেছে আওয়ামী লীগের মধ্যে, তো সেটা একটা খুব বিষয় আছে। এখন এই যে ভদ্রলোক যিনি বরিশালে, তিনি যদি অনুপ্রবেশকারী হন, তো অনুপ্রবেশকারী হলে তিনি ওখানে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, ওখানকার ধর্ম সম্পাদক। তো এত কিছু যখন তাকে করা হলো, তো আবার এই যে সেদিন দেখলাম, গতকালকে তো বোধহয় সম্ভবত একজন মহিলা সম্পর্কে ছাপা হয়েছে, তার পিতা জামাত, তার এইসব নানান রকম, তারপরে তিনি মহিলা যুবলীগের কেন্দ্রীয়। তো এত মানে এজেন্সি আছে, এত সংস্থা আছে, এত সদস্য আছে, এত কর্ম মানে আছে, তো সেখানে এইসব অনুপ্রবেশের ঘটনা কি করে ঘটে? অবশ্য ঘটতে পারে, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে যদি অনুপ্রবেশের ঘটনা ঘটে, আপনার এইসব তার কাটা বেড়া দেওয়ার পরে, এই কারণে তো দলের মধ্যে তার কাটা বেড়া নাই, কাজে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। এইটা আসলে এক ধরনের হাস্যকর জিনিস। এইটা আমাদের আসলে সবচেয়ে হচ্ছে কি, আমরা উই ফেল টু কল এ স্পেড এ স্পেড। আমার দল হলে সব ভালো, অন্য দল হলে সব খারাপ, এইটা তো ঠিক না রে ভাই। হ্যাঁ, আমার দলও খারাপ লোক থাকতে পারে, আপনার দলও খারাপ লোক থাকতে পারে, তার মানে সে অনুপ্রবেশকারী না। যে খারাপ তাকে খারাপ ভাবে ট্রিট করবেন। আপনার কথা একরকম, মানে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলছেন সাজু আগে বিএনপি রাজনীতি করতেন, সাজু মানে ওই ভদ্রলোক, বিএনপি সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে মানুষ তাকে চিনত, তার বিরুদ্ধে জমি দখল ও টাকা আত্মসাতের অভিযোগ আছে, তার এসব কর্মকাণ্ড আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। না, এটা তো এখন আবার এই যে কদিন আগে যে পঙ্কজ দেবনাথে গাড়ি পোড়ানো নিয়ে আপনি দেখলেন না, বরিশাল ইটসেলফ, আমি যতদূর জানি দুইটা বড় দলের জন্য কিন্তু এক ধরনের হট সিট আর কি, বরিশাল দুইটা বড় দলের জন্য, ওখানে এত বেশি অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমস্যা আছে। ওবায়দুল্লাহ সাজু আগে কোন দল করতেন বা অন্য কেউ কোন দল করতেন সেটা তো বিষয় না, বর্তমানে তিনি কোন দলে আছেন সেটা দেখতে পারি। যে অনুপ্রবেশকারী, প্রায় আমরা সবসময় দেখি কোনো দুর্ঘটনা ঘটালে, কোনো ব্যক্তি ঘটালে তখনই বলা হয় অনুপ্রবেশকারী। তো যখন অনুপ্রবেশ করেছেন তখন আপনার কোথায় ছিলেন? আর এত মাহফুজুল্লাহ ভাই যেটা বললেন, এই ভালো ভালো দুটি পদ নিয়ে বসে আছেন, তো এই অনুপ্রবেশকারী যদি পদ নিয়ে বসে থাকে তাহলে তো এটা 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 এই দায়িত্বটা কে নেবে? হ্যাঁ, ওইভাবে দেখতে, এখন শুধু দোষটা পেলে হবে না তো। আর এই যে একটা বলে সাময়িকভাবে বরখাস্ত, যদি এমনই গুরুত্বপূর্ণ সাময়িকভাবে বরখাস্ত হন, একদম সর্বকালের জন্য বরখাস্ত করে দেন, তো সেটাও তো হচ্ছে না। অনুপ্রবেশকারী নিয়ে বুলবুল ভাই আপনার মতামতটা শুনতে চাইবো। এটিকে আমার তো কোনো ভিন্ন মত নাই। যারা এইচটি ইমাম সাহেব একটা কথা বলেছেন যে ওই ভদ্রলোক নাকি আওয়ামী লীগের পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। আমার বক্তব্যটা হলো যে আওয়ামী লীগের পিছনের দরজা বা সদর দরজা কে খুলে আর কে বন্ধ করে? এটি কি পিছনের দরজা বিএনপি জামাতটা খুলে বন্ধ করে, যে সদর দরজা আওয়ামী লীগ পাহারা দেয় আর পিছনের দরজা বিএনপি জামাত অন্য লোক ঢোকায়? দায় দায়িত্ব দলকেই নিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এটার জন্য আমাদের বক্তৃতা শোনার দরকার নাই। আওয়ামী লীগ যদি তাদের নিজেদের দিকে তাকায়, এই যে বঙ্গবন্ধুর সর্বশেষ যে বইটা বের হয়েছে কারাগারের রোজ নামচা, সেটার মধ্যে একটা জায়গা নিশ্চয়ই পড়েছেন আপনি, যে বঙ্গবন্ধু তার ওই কারাকক্ষের সামনে একটা বাগান করেছেন এবং নিজ হাতে সেখানে নিড়ানি দিতেন। ওই নিড়ানি দিতে গিয়ে তিনি বলছেন যে এটাতে মূল গাছের চাইতে আগাছা খুব দ্রুত বর্ধনশীল হয়
এবং এই আগাছা পরিষ্কার করি আমি প্রতিদিন নিজ হাতে, কখনো কখনো আমার সহযোগীরা করে। তখন শেষ কথাটা তিনি বলেছেন যে দেশের রাজনীতির ক্ষেত্রেও সত্যি যে এই পরগাছা এত দ্রুত বাড়ে যদি, এবং এটা কখনো কখনো মূল গাছকেই ক্ষতিগ্রস্ত করে। তা আমার তো এই শিক্ষা দেওয়ার জন্য আওয়ামী লীগ আমার কাছে লেসন নেওয়ার দরকার নাই, বঙ্গবন্ধুর বইটি যদি পড়েন, এবং এই যে এরা যদি অনুপ্রবেশকারী হয়, এই পরগাছারাই তো এখন মূল দলকে খেয়ে ফেলার অবস্থায় গিয়েছে। এখন যারা মূল দল পরিচালনা করেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে তারা কি পরগাছাদেরকে আরো শক্তিশালী হতে দিয়ে নিজের আত্মহত্যা করবেন, নাকি এই যে মাঝে মধ্যে এইসব কথা বলে একটা হাস্যকর অবস্থার সৃষ্টি করবেন। আওয়ামী লীগকে এটা যে আওয়ামী লীগ না, শুধুমাত্র ক্ষমতাসীন যে দলই থাকে সেই দলের পরগাছা সৃষ্টি হয় খুব দ্রুত। এটা আপনি বিএনপির বেলায় সত্য, যারা বিএনপি যখন ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের বেলা তো এটা আমরা আশা করি নাই, কারণ আওয়ামী লীগ এত পুরনো দল, এটা আমরা প্রত্যাশা করি নাই যে আওয়ামী লীগের জন্য বাইরের পরগাছা দিয়ে আওয়ামী লীগ চলার মতো কোনো দরকার ছিল না। হাইব্রিড পরগাছের দরকার, আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিতেই এত বেশি শক্তিশালী ছিল। কিন্তু এই পরগাছাগুলি নিশ্চয়ই নানা সমীকরণের মধ্যে দিয়ে আছে, এবং এই পরগাছাগুলি নানা ভাইয়ের হাত ধরে এসছে, এবং সেই ভাই কারা এটা যদি কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ চিহ্নিত করতে পারে, তাহলে যে বঙ্গবন্ধু যে কথাটি তার রোজনামচায় বলেছেন যে তাহলে মূল গাছটি রক্ষা পায়, তা নাহলে পরে আগাছার পুরো পরিষ্কার না করলে মূল গাছ রক্ষা পাবে না। আওয়ামী লীগকে এটা বুঝতে হবে। একটা খালি বাক্য যোগ করতে চাই, এই যে অনুপ্রবেশকারী বা বুলবুল একটা সুন্দর উদাহরণ টানলেন পরগাছার বিষয়টা। এই অনুপ্রবেশকারী তো অনেকদিন ধরে শুনে আসছি, মানে বিশেষ করে গত 2 বছর 2.5 বছর ধরে। তো আওয়ামী লীগের নেতৃত্ব কি এই পরগাছা অনুপ্রবেশকারী এদের সম্পর্কে কি তাদের কোনো রকমের কোনো সুনির্দিষ্ট তথ্য নাই তাদের কাছে, না শুধু এইটা বলে তারা দায়িত্ব এড়াতে চান? আর যদি সত্যি সত্যি অনুপ্রবেশ ঘটে থাকে আওয়ামী লীগের মধ্যে, তাহলে তো ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য দুর্যোগ অপেক্ষা করছে, দুর্দিন অপেক্ষা করছে। কারণ এই ধরনের মানে অনুপ্রবেশকারীরাই দেখা যাচ্ছে যে দলের সকল ধরনের নিন্দা, সকল ধরনের কুকর্মের জন্য দায়ী হয়ে যাচ্ছেন। মাহফুজুল ভাই, আমরা একদম শেষ পর্যায়ে কিন্তু একটা নতুন বিষয়ের অবতারণা করা হচ্ছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কারণে কি লন্ডন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিনা, এরকম মন্তব্য করছেন। এবং পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে যে বেগম জিয়া দেশে ফিরবেন না বলে যে প্রোপাগান্ডা, যেহেতু মামলা ফেস করতে হবে, ব্যাপারটা নিয়ে আপনি একটু কুইক মন্তব্য করবেন? কুইক মন্তব্য হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে সব গুরুত্বপূর্ণ, সব অগুরুত্বপূর্ণ। পুরো বিষয়টা তো আমরাই বানাই, আমাদের মিডিয়া এবং আমাদের পলিটিশিয়ানরা বানান পুরো বিষয়টাকে। ওইটা গুরুত্বপূর্ণ, ওইটা গুরুত্বপূর্ণ না, ওই দেশ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আসলে কোনো দেশে ভাগ্য তারাই নিজেরাই নিয়ন্ত্রণ করে, দেশে মানুষের নিয়ন্ত্রণ করে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর 2 নম্বর হচ্ছে, বেগম জিয়া লন্ডন গেছেন, এটা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে ধরনের অশ্লীল মন্তব্য করেছেন, অশোভন মন্তব্য করেছেন, আমার মনে হয় যে এই অশ্লীল মন্তব্যটা কাঙ্ক্ষিত নয়। তিনি ফিরে আসবেন না, তিনি কোথায় যাবেন, এটা হচ্ছে প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে, তিনি তো চিকিৎসার জন্য বাইরে যেতেই পারেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এর আগের মেয়াদে যখন তার নাতনি হয়েছিল 1 মাস তিনি ইয়েতে ছিলেন না, মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন তো এই কথা কেউ বলেন নাই। এইটা তো একজন রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন থাকে, পারিবারিক জীবন থাকে, তার স্বাস্থ্য সংক্রান্ত জীবন থাকে, সবই থাকে। কাজে 1 মাস বা 1.5 মাসের জন্য একজন রাজনৈতিক নেতা যখন বাইরে যান, তাতে তিনি ফিরে আসবেন না, এই ধরনের মন্তব্য যারা করেন, আমার মনে হয় তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ আছে। আপনি যদি একটা আমার একমত যে আমাদের একটা সংস্কৃতি গড়ে তোলা উচিত, যে আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন যে দলই হোক, তাদের প্রতি শ্রদ্ধা দেখানো দরকার। এখন বেগম জিয়া দেশে ফিরবেন কি ফিরবেন না এই কথা উঠবে কেন? তিনি তো একটা বড় দলের নেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি গেছেন চিকিৎসার জন্য, ফিরে আসবেন। তো এই কথা যারা বলে তাদের মধ্যে একটু ভেবেচিন্তে কথা বলা দরকার। আমি আর একটা কথা যোগ করতে চাই, সকলের ক্ষেত্রে এই অভিযোগ প্রযোজ্য হতে পারে। আমাদের দেশে যে মামলা রয়েছে, না আমাদের দেশে শুনে না, মামলা কি হয়, আমি যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, অন্য সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। আমাদের দেশের যে 2 প্রধান নেত্রী আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বলবে আমার লন্ডন বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। লন্ডন হতে পারে, আমেরিকা হতে পারে, আমাদের রাজনীতির সঙ্গে বৈদেশিক নানা দেশের সূত্র আছে। কালকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ ভারত থেকে ফিরলেন, তিনিও বললেন যে প্রতিবেশী দেশটাও চায় তিনি আগামী নির্বাচনে ভালো একটা অবস্থানে থাকুক। কাজে তিনিও, এটা যদি আপনি লন্ডন কানেকশন বলেন, এটা ভারত কানেকশন। লন্ডনের গুরুত্বটা হচ্ছে যে বিএনপির নীতি নির্ধারকদের অন্যতম তারেক জিয়া, তিনি যেহেতু লন্ডনে আছেন এবং তিনি লন্ডন থেকেও তার দলের অনেক নীতি নির্ধারণী জায়গায় ভূমিকা রাখেন, নিশ্চয়ই বেগম খালেদা জিয়া যখন গিয়েছেন নিশ্চয়ই তার সঙ্গে দল নিয়ে আলোচনা হবে, এবং নিশ্চয়ই এই আলোচনার মধ্য দিয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে দলের মধ্যে তার একটা প্রভাব প্রতিফলন ঘটতে পারে। কিন্তু সেই দিক থেকে এই সফরের একটা গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে বেগম খালেদা জিয়া মানে অনির্দিষ্টকাল বাইরে অবস্থান করবেন, এটা মনে করবার কোনো কারণ নাই।
27 জুলাই তার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। আদালতের সিদ্ধান্তের ব্যাপারে কি আপনি একটু মন্তব্য করবেন যে আদালতের তারা আদালতে হাজিরা দেওয়ার একটা বাধ্য? আদালতেরটা তো আমাদের সিদ্ধান্ত দেওয়ার কোনো বিষয় না। এটি বিএনপি তো এই মামলা অস্বীকার করছে না, তারা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আমার ধারণা সে মামলার জাজমেন্ট যাই হোক, তারা খুশি হতে পারেন, অখুশি হতে পারেন, কিন্তু বিএনপি কিন্তু খালেদা জিয়া তারিখ দিয়েছেন অনেক, কিন্তু মামলায় হাজিরা দিয়েছেন, মামলার প্রক্রিয়া তার লয়ার আদালতের মধ্যে আছে, বিরোধী পক্ষ মানে প্রতিপক্ষ সেখানে আছে। কাজে মামলারকে বাইপাস করার জন্য তিনি যদি পালাতে চাইতেন তারা আগেই পালাতে পারতেন। কাজে তিনি মামলার মধ্যে আছেন। এখন মামলার ফলাফল কি হবে আমি জানি না। ফলাফল হলে পরে রাজনৈতিক প্রতিক্রিয়া হবে, কিন্তু ফলাফল তো আইনি প্রক্রিয়ার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আইনি ফলাফল তো আপনাকে মানতে হবে। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, সৈয়দ বদরুল হাসান এবং জনাব মাহফুজুল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।